তিন জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ। শেরপুরে প্রাণ গেছে ৩ জনের। ব্রাহ্মণবাড়িয়ায় ২ মেয়ে সহ মায়ের মরদেহ উদ্ধার। মৌলিক সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বললেন ফখরুল। ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি ছাত্র জনতার। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। দাবি আদায় কর্মসূচি পালিয়ে যাওয়া ঘোষণা। নেত্রকোনা নিয়ন্ত্রণ করে অঢেল সম্পদের মালিক উকিল দম্পতি। দলীয়রাও নির্যাতিত, ফেরারি জীবন কাটাতেন বিরোধীরা। কথার জাদুতে আজও বেঁচে আছেন নন্দিত লেখক হুমায়ুন আহমেদ। ২ বছরের মধ্যেই জাদুকর নির্মাণ কাজ শুরু বললেন শাওন। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দেশের সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেছে ৮ জনের। শেরপুরের নকলায় দুপুর 12:30টায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিনাজপুরের 3 উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নারীসহ 4 জন। এছাড়াও আহত হয়েছেন 1 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক চাপায় আব্দুল্লাহ আল ওসমান নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলতি সপ্তাহে 2 জনের মৃত্যুতে রাস্তায় গতি রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে বেড়াডোমা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, শহীদ মডেল একাডেমি, জনসেবা ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করে। এ সময় বক্তারা সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা, প্রত্যেকটি মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকারের দাবি করেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ব্রাহ্মণবাড়িয়ায় 2 শিশুসহ এক নারী বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, বিষ পান করা এক নারী ও 2 শিশুকে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়। নিহতের স্বজনরা জানায়, নিহত নারী তার 2 সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। তাদের মৃত্যুর কথা জেনে নিহতের স্বামী আশরাফ সহ অন্য স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে 2 সন্তান সহ মা বিষ পান করেছেন। এই ঘটনায় পলাতক স্বামী ও স্বজনদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত নামা যুবকের শরীরের বিভিন্ন অংশে 7টি অংশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কাঞ্চন কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে 5 নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকের পাড় থেকে 3টি পলিথিনের বস্তায় ভর্তি খণ্ড বিখণ্ড শরীরের এসব অংশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, 2 থেকে 3 দিন আগে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে তার মরদেহ খণ্ড বিখণ্ড করে গতকাল রাতের যে কোনো সময় পূর্বাঞ্চলে লেকের পাড়ে ফেলে রেখে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সরকারের দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোটে অংশ নিতে পারে। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার তাগিদ দেন তিনি। এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল, সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দিতে সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক অপচেষ্টা করছে। একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তাই ওই সময় তুলে নিয়ে এসে, যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল, সেখান থেকে নিয়ে এসে আবার তারা একটা সিস্টেমে নিয়ে এসছে, আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে। এটি তাদের বিরাট সফল, এবং আমি বিশ্বাস করি এটা আরো সফল হবে। মির্জা ফখরুল বলেন, কে রাজনীতি করবে আর কে করবে না তা পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। জাতীয় ঐক্যের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে, জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, বিভিন্ন কিছু থাকবে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে বর্ধিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অঞ্চলভেদে বৈষম্য নিরসন ও উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা সহ 3 দফা দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার দুপুরে নগরীর পার্ক মোড় থেকে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক ঘণ্টা খানেক অবরোধ করে রাখে। এতে দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাঞ্চলের সঙ্গে বৈষম্য করছে। এই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেই সাথে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা দেওয়ারও দাবি জানান তারা। আবু সাইদ ভাই, শহীদ আবু তাহির ভাই, যারা জীবন দিয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে, তাদের যে যৌক্তিক দাবি ছিল আমাদের উত্তরবঙ্গ বৈষম্য মুক্ত হবে। আমাদের যে সরকারের আমলাতন্ত্র আছে, সেই আমলাতন্ত্রে এখন পর্যন্ত উপর লেভেলের কর্মকর্তারা আমাদের উত্তরবঙ্গ থেকে সেই পরিমাণে নাই। আমরা এই দাবি জানাই, অতি দ্রুত এই সমস্যাগুলো নিরসন করা হোক। একটা বিভাগ থেকে 13 জন এবং এটা আরো বেশি হতে পারে উপদেষ্টা নেওয়া হয়েছে। এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন হলেও এই উপদেষ্টা নিয়োগের যে ব্যাপারটা, এটা আমাদের কাছে দৃষ্টিকটু এবং বৈষম্যমূলক মনে হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় দেশের আইন শৃঙ্খলার ক্রমে উন্নতি হচ্ছে। ঠিক কতদিন মাঠে থাকবে সেনাবাহিনী, সেটা সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানানো হয়। এ সময় 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়। যৌথ অভিযানে পর্যন্ত 6000-এর বেশি অবৈধ অস্ত্র, 2 লক্ষ গোলাবারুদ উদ্ধার হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে 2500 অপরাধীকে। বর্তমানে 62 জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা, জনগণের ভোগান্তি এড়াতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা, দেশের বিভিন্ন স্থান থেকে বেহাত এবং লুট হওয়া অস্ত্রসহ সকল ধরনের অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা, এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা।
সাবেক এমপি অসীম কুমার উকিলের ইশারায় শাসন হতো নেত্রকোনা। প্রভাব খাটিয়ে শুধু অঢেল সম্পদের মালিকই বনে যায়নি উকিল পরিবার। কথা না শুনলে নিজ দলের নেতাদের নির্যাতনেও তারা ছিল সিদ্ধহস্ত। অনেকেই বাধ্য হয়েছেন ফেরারি জীবন কাটাতে। সব মিলিয়ে গোটা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেন উকিল দম্পতি। সোহান আহমেদের কাকুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাউথ পাড়া এলাকা ৭৩ শতক জায়গায় নির্মিত উকিল বাড়ি একসময় ছিল প্রভাবশালী নেতাদের আনাগোনা, এখন ভুতুরে। এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ হতো কেন্দুয়া ও আটপাড়া উপজেলাবাসীর ভাগ্য। অবকাঠামো নির্মাণের বরাদ্দ করা বিপুল অর্থ হাফিস করেছে উকিল পরিবার, অভিযোগ স্থানীয়দের। সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে তাদের জমি বাড়ি। পাচারের টাকায় বিদেশে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি, এমন খবর রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযোগ আছে এই উকিল দম্পতির নির্দেশে বহুবার হামলার শিকার হয়েছেন ভিন্ন মতের মানুষ। এলাকায় থাকতে পারেননি তারা, জীবন কাটাতে হয়েছে ফেরারি হয়ে। দীর্ঘ সময় একটা দুর্বিষহ জীবনযাপন আমরা করেছি। বিশেষ করে আমাদের কেন্দুয়াতে ৪৫টি মামলা হয়েছে এই ১৫ বছরে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো উপজেলায় বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে এত মামলা হয়েছে কিনা আমি জানি না। উনাদের আমলে কেন্দুয়া আটপাড়ার সন্ত্রাসের একটা বিশাল একটা অবস্থান এই এলাকায় তৈরি হয়ে গেছে। অসীম কুমার উকিলের জন্মভিটা কিশোরগঞ্জে। ১৯৯৯ সালে কেন্দুয়ায় একটি টিন শেড ঘর গড়েন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এমপি হন অপু উকিল। আর ২০১৮ সালে নৌকায় ভর করে এমপি হন অসীম। কায়েম হয় তাদের ত্রাসের রাজত্ব। তাদের দাপটে কোণঠাসা ছিলেন নিজ দলের অনেক কর্মীও। বোঝা যায় যে কতটুকু উন্নয়ন হয়েছে। হাসপাতাল উন্নয়ন করতো চাইলো তারা ভোট দিল হাসপাতাল। উকিল বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত পাহারাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, ৫ আগস্টের পর থেকে এই বাড়িতে ভুতুরে পরিবেশ। টাকার চিঠি নিয়েছে, বাজেটও নিয়েছে, আমার হাতে দিছে, বুঝলেন। বৌদি যেটা করছে সবটা ভুল করছে। আর উনি যার এমন হলো তারই গাড়ি তুলেছে। দাদা বৌদিরা এখন কোথায় আছে ওদের সাথে তো আমাদের সাথে যোগাযোগ হয় না। কোথায় আছে আমি বলতে পারবো না দাদা। কোনো নাম্বারও নাই আমার কাছে, আর তারাও কোনো কথা বলে না। আমাদের আত্মীয় স্বজন আছে, তারাও বলতেছে যে হ্যাঁ আছে ইন্ডিয়াতে কোথায়, তাও জানি না। তার সাথে তারা আমাকে জানাইছে আর কি যে আছে, তারা দুইজনই আছে। এমপি থাকাকালে এই উকিল দম্পতির বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। মামলা করেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার। অভিযোগে বলা হয়, লুটপাটের টাকায় ঢাকার উত্তরা, ধানমন্ডি, পূর্বাচলে বাড়ি ও প্লটের মালিক হয়েছেন তারা। জমি ও বাড়ি রয়েছে নানান জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার ভিসা দিলে মাওলানা সাদের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাদপন্থীরা। ঐক্যের পক্ষে থাকলেও অযৌক্তিক কোনো কিছু মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পালন এবং কাকরাইল মার্কাজ নিজামউদ্দিন অনুসারীদের বুঝিয়ে দেয়া সহ ৭ দাবি উপস্থাপন করেন সাদপন্থীরা। পরবর্তী বিশ্ব ইজতেমা শুরু হবে জানুয়ারির ৩১ তারিখ থেকে। মাওলানা সাদকে দেশে আসতে না দেওয়ার পক্ষে যখন অনড় জুবায়েরপন্থীরা, তখন সাদপন্থীরা তাকে দেশে আনা সহ নানা দাবিতে আয়োজন করে সংবাদ সম্মেলনের। একে অপরের দিনের মেহনতকে ও ইজতেমাকে বাধা দেয়া থেকে বিরত থাকি। প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামউদ্দিনের হযরতগণের মাশওয়ারা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখব। সাদপন্থীরা দাবি করেন তারা ঐক্যের পক্ষে, কিন্তু তাদের মুরব্বী মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ করতে দিতে হবে এবং প্রথম পর্বের ইজতেমা পালন করতে চান তারা। আমান দিয়া তার নিরাপত্তা দিয়ে এটা সরকারের দায়িত্ব। সাথে সাথে দেশীয়ভাবে যদি নিরাপত্তা এবং তার প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন মনে করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে। এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয় আমরা টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কাকরাইল মসজিদে কাকরাইল মার্কাজ পুরোপুরি নিজামউদ্দিন অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমনটা করার চেষ্টা করলে
বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন। সেই বাঁধ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোনো শক্তি আশা করি থাকবে না। এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জানুয়ারি 31 থেকে ফেব্রুয়ারি 2 তারিখ ও দ্বিতীয় পর্ব ফেব্রুয়ারি 7 থেকে 9 তারিখ নির্ধারণ করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পাবো এবং দেশ নিরাপদ থাকবে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। বিশেষ সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো সাথে। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে যশোর সেনানিবাসে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল মিলনায়তনে সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আহ্বান জানান তিনি। সম্মেলনে সেনা প্রধান তার বক্তব্যে কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস ব্রিগেডের কমান্ডার, সিগন্যালস ইউনিট সমূহের অধিনায়ক উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেমেছে, স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। সকাল থেকে টেক্সটাইল মিল নামের একটি কারখানা গেটে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় 2 থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন অনেকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নামের এক ব্যবসায়ীকে মোটরসাইকেল সহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগান থেকে ভস্মীভূত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, সবুজ পুরাতন মোটরসাইকেল বেচাকেনার ব্যবসা করত। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বন্য হাতির অত্যাচারে অতিষ্ঠ পাহাড়বাসী। রাত দিন চলে হাতির তাণ্ডব। দুমড়ে মুচড়ে দেয় ঘরবাড়ি, দোকানপাট, নষ্ট করে ফসলি জমি। তাই ভরদুপুরেও মানুষ শূন্য থাকে হাট বাজার। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন চিত্র এখন রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্নদম ইউনিয়নে। সংশ্লিষ্টরা বলছেন, বনশূন্য পাহাড়ে নতুন বনায়নে মানুষের সহনশীল ভূমিকা না থাকলে লোকালয়ে বন্য হাতির উপদ্রব কমবে না। রাঙামাটি লংগদুত উপজেলার ভাসানদ্দম ইউনিয়নের খাগড়াছড়ির বাজার। নামে বাজার হলেও বসেনি কোনো হাট। বেশিরভাগ দোকান বন্ধ, ঝুলছে তালা, নেই মানুষের আনাগোনাও। তাই চারপাশে শুনশান নীরবতা। স্থানীয়রা বলছেন, এখানে প্রায়ই প্রতিদিনই চলে বন্য হাতির তাণ্ডব। ভয়ে ঘর ছেড়ে বাইরে আসে না এ অঞ্চলের মানুষ। মূলা ক্ষেত আমার একদম মাটির সাথে মিক্স করে দেয়, খেয়ে ফেলায়, ফাড়ায় নষ্ট করে ফেলায়। মানুষের ক্ষয়ক্ষতি করে, ঘর ভেঙে ফেলে, মানুষের বাসা থেকে চাউল ডাউল এগুলো সব ভাঙে নিয়ে যায়। শুধু খাগড়াছড়ি পাড়া নয়, বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে একই ইউনিয়নের ঘনমোড়, চাইল্লাতলি ও পানিছড়া এলাকাবাসীও। প্রতি বছরে 200 লোকের ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর 2-1 মানুষ হাতিয়ে মারে আমার ইউনিয়ন থেকে। বন বিভাগ থেকে আমাদেরকে দায়িত্ব দিছে যে এলাকায় রাত্রবেলা হাতি আসলে মানুষের ক্ষতি করে, আমরা মানুষকে সচেতন করি, ডাইকে দিই। বনশূন্য পাহাড়ে নতুন বনায়নে মানুষের সহনশীল ভূমিকা না থাকলে লোকালয়ে বন্য হাতির উৎপাত কমবে না বলছেন বন কর্মকর্তারা। যে অঞ্চলগুলো আগে
ভালো বন ছিল, হাতির খাবার ছিল, সেই অংশগুলোতে কিন্তু এখন মানুষ ঢুকেছে। সারা বাংলাদেশের চিত্রই কিন্তু তাই। মানুষকে আসলে হাতির জন্য কিছু স্পেস দিয়ে দিতে হবে, সেই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আর যেসব জায়গায় হিলের ক্ষতিগ্রস্ত হয়েছে বন, প্রাকৃতিক বন, সেই জায়গায় আবার প্রাকৃতিক বন ফিরিয়ে আনতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ে বন্য প্রাণীর অভয়াশ্রম আর খাদ্য সংকট নিরসন করা না গেলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনবল সংকটে প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে নরসিংদীর 3 রেলওয়ে স্টেশন। স্টেশনগুলো বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ লাখো যাত্রী। স্টেশনের বিপজ্জনক সিগন্যাল পয়েন্ট অতিক্রম করে মাঝ লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। সংশ্লিষ্টরা বলছে, লোকবল নিয়োগের পর বন্ধ স্টেশনগুলো শীঘ্রই সচল করা হবে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য ও চিত্র। ডেস্ক রিপোর্ট। নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা, জানালায় স্টেশন বন্ধের সাইনবোর্ড ঝুলানো। স্টেশন মাস্টার না থাকায় ও লুপ লাইনের সিগন্যাল মোটর চুরি হওয়ায় অচল অবস্থায় পড়ে আছে প্রায় 3 বছর ধরে। একই অবস্থা নরসিংদীর শ্রীনিধি ও ঘোড়াশাল স্টেশনেরও। প্ল্যাটফর্মে নয়, মাঝের লাইন দিয়ে আসছে ট্রেন। ভোগান্তিতে অসুস্থ বৃদ্ধ নারী সহ যাত্রীরা। সময় চলে যায় অনেক সামনে, তারপর আবার ওইদিকে চলে যায় অনেক দূরে, তো লোকজন নামতে পারে না, আবার উঠতেও পারে না, দৌড়াতে হয় ট্রেনের পিছন পিছন। এই যে দেখতেছেন আপনার সবকিছু অকেজ অবস্থায় পড়ে আছে। মোটর চুরি হয়েছে, এক জায়গায় চুরি হয়েছে মোটর, ওই মোটরটা এখন দেওয়া হয় নাই। একদিনে প্রায় 1200 থেকে 1300 যাত্রী মনে আসা যাওয়া করে প্রতিদিন, কিন্তু তারা উঠতে পারে না। হয়তো কেউ আটকে যায়, কেউ ধরে যাইতে পারে, এরকম হয়ে যায়, তো দুর্ঘটনার প্রতিদিন ঘটতেছে। দীর্ঘদিন বন্ধ থাকায় একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র, অন্যদিকে প্ল্যাটফর্ম ও রেল লাইন দখল করে তার উপর বসেছে অবৈধ দোকানপাট। চলে না, এলে দোকান পাচ্ছি এখানে পাতলাম। রেল লাইন চালু থাকে আমরা বসতে পারতাম না, তাছাড়া আমাকে দারিদ্র সমস্যা, ফ্ল্যাটে টান, এই জন্য আর কি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দ্রুত জনবল নিয়োগ করে স্টেশনগুলো চালু করা হবে। নিয়োগ প্রদান না করেন তারা আরও যে সমস্ত স্টেশন চালু আছে ওগুলো বন্ধ হয়ে যেতে পারে। অতি দ্রুততার সহিত স্টেশন মাস্টার নিয়োগ দিলে বন্ধ স্টেশনগুলি চালু করা হবে। ভোগান্তি কমাতে বন্ধ স্টেশনগুলো সংস্কার করে চালুর দাবি যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকীতে নুহাশপল্লীতে নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা। দুপুর 12টায় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এবারও হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত পাঠকেরা। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, উনি 300-এরও অধিক বই লিখেছেন, যা বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। ওনার যে সাহিত্য প্রতিভাটা আছে সম্পূর্ণটা মৌলিক। একমাত্র রবীন্দ্রপ্রবাদ থেকে মুক্ত হয়ে যে সাহিত্য রচনা করা যায় একমাত্র হুমায়ুন আহমেদ স্যারই দেখিয়েছেন। ওনার পরে এরকম কোনো লেখক আসেনি যে যার বই সবাই অনেক বেশি কিনতেছে। আমি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। এদিকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার স্বেচ্ছাসেবী সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে নেত্রকোনা পৌর শহরের সাতপাই নদীর পারস্থ হিমু পাঠক আড্ডার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় হলুদ পাঞ্জাবি, টি শার্ট পরে, হিমু ও নীল শাড়ি পরে শিশু, কিশোর সহ সব বয়সী নানা শ্রেণী পেশার হুমায়ুন ভক্তরা অংশগ্রহণ করেন। নেচে গিয়ে শহরের থানার মোড়, তেরি বাজার, ছোট বাজার হয়ে মুক্তারপাড়া মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। গোপালগঞ্জের মুকসুদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে। সকালে মুকসুদপুর উপজেলার দিগনগরের ফতেপট্রি গ্রামে ঘটনা ঘটে। এ সময় 20টি বাড়ি, 2টি দোকান ও একটি ইজি বাইক ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, ফতেপট্রি গ্রামের তারা মোল্লা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মিজান মোল্লা গ্রুপের লোকজন তারা মোল্লা গ্রুপের লোকজন বাড়ি ঘরে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। যে ওখানে মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর দুই দল হটার পরে ওরা নাকি দল ধরে আমাদের এই এলাকায় ঢুকছে, ঢুকে আমাদের বাড়িতে এসে আর ওই বাড়িতে এসে এই বাড়িতে ভাঙচুর করছে। টাকা পয়সা নগদ ছিল 1,80,000 টাকা, আর মাল অনেক মাল ছিল। মাল নাই সেটা তো আপনারা নিজেরা চোখে দেখতে পাচ্ছেন। আন্দোলনের স্থবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী নানান দাবিতে মাঠে সরব সবাই। এতে সেশন জটের নাকাল শিক্ষার্থীরা। কবে সবকিছু ঠিকঠাক হবে তা নিয়ে উদ্বেগ আর হতাশায় দিন কাটছে তাদের। কর্তৃপক্ষ বলছে দ্রুতই হবে সবকিছুর সমাধান। চলতি বছর ঈদুল আজহার ছুটির পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল, কোটা সংস্কার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধ থাকার পর দুয়ার খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। চলছে ক্লাস পরীক্ষাও। তবে তীব্র সেশন জটের কবলে পড়ে হতাশায় ভুগছেন শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করছেন তারা। ক্যান্সার যেমন একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, একজন জীবনকে ধ্বংস করে দেয়, ওইভাবে সেশন জট একটা ছাত্র জীবনকে ধ্বংস করে দেয়। লালিত স্বপ্ন ভঙ্গের উদ্বেগ, উৎকণ্ঠা কাটছে না শিক্ষার্থীদের। সুরাহা কবে মিলবে কেউ জানে না। তবে শিক্ষকদের আন্তঃকোন্দল, উত্তরপত্র কাটায় উদাসীনতা সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদারকির অভাবকে দুষছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা আসলে কাজে মনোযোগী না এবং তারা অ্যাক্টিভলি কোনো কাজ ফাংশন করে না। বিশ্ববিদ্যালয় প্রতিটা ডিপার্টমেন্টে বলতে গেলে যে এখন সেশন জট বিদ্যমান। এরই মধ্যে বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগে সেশন জটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগটি প্রতিষ্ঠার 10 বছর চললেও স্নাতকোত্তর শেষ করতে পারেননি প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। এছাড়া একাধিক বিভাগে স্নাতক শেষ করতেই সময় লাগছে 5 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 8 থেকে 9 বছর পর্যন্ত সময় লাগছে, যার কারণে আমাদের মাঝখানে একটা হতাশা। শিক্ষকদের দাবি, বারবার নিয়োগের উদ্যোগ নিতে দেখা গেলেও অদৃশ্য কারণে তার বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং নিয়মের মাধ্যমে সব প্রতিষ্ঠান চলতে শুরু করবে, তখন আমার বিশ্বাস এগুলো অতি দ্রুত ওভারকাম হয়ে যাবে। দ্রুত সেশন জট কমে আসবে বলে আশা কর্তৃপক্ষের। এই বিষয়গুলোকে কিভাবে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এই সেশন জটটা আমরা মুক্তি করতে পারি সে ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বার্থে সেশন জট কমানোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রংপুরে আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে। ছড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। যদিও কৃষকরা বলছেন এবার আবহাওয়া অনুকূলে থাকলেও তেমন বৃষ্টি না থাকায় সেচ দিতে হয়েছে। পাশাপাশি অন্যান্য খরচও হয়েছে দ্বিগুণ। তাই ধানের ফলন ভালো হলেও দাম কম পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ধান। এই ধানের শীষে স্বপ্ন দেখছে কৃষক। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় এবার 6,20,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরই মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। যদিও কৃষকরা বলছেন সার, কীটনাশক ও সেচ সহ বিঘা প্রতি অতিরিক্ত খরচ হয়েছে, ফলে লাভ না হওয়ার শঙ্কা তাদের। জিনিসপাতির দাম সেইভাবে কিন্তু আমরা কৃষক আমরা ফলনটা ঠিক মতন করতে পারতেছি না। কারণ আমরা যদি কৃষক না বাঁচি তাহলে মনে করো জিনিসপাতি আমরা কিনবো কিভাবে? সারের দাম অতিরিক্ত, লেবারের দাম সব মিলে দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আমাদের খরচ অনেক বেশি পড়ে যায়। গত বছরের চেয়ে এবারে ধান ইনশাল্লাহ বেশি ভালো হয়েছে।
রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সমস্ত ক্ষেতগুলোই আসলে ধানের শীষ যেভাবে আমাদেরকে জানান দিচ্ছে, তাতে আমাদের টার্গেটের চেয়েও ফলন ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় 30 ভাগের বেশি জমিতে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কথায় আছে ধান নদী খাল, এই তিনে বরিশাল। এবার বরিশালে শুরু হলো বাড়ির ছাদে ধান চাষ। আর এই ধান চাষ করে সাড়া ফেলেছেন বরিশাল পরমাণু চিকিৎসা কেন্দ্রের মালি আনোয়ার হোসেন। ফেলে দেওয়া তেলের বোতলে সুগন্ধি কালোজিরা ধান চাষ করেছেন তিনি। ফলন ভালো হবে এমন প্রত্যাশা তার। আর ব্যতিক্রমে এই চাষে সহযোগী হয়েছেন তার কর্মস্থল ও সহকর্মীরা। এমন উদ্ভাবনের প্রশংসা করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কৃষি বিভাগও। সাইফুর রহমান মিরনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের শীষে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, সাথে আছে ধানের মৌ মৌ গন্ধ। এ যেন ধানের ক্ষেতের আকাশ ছুঁতে যাওয়া। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্রের ছাদে সারি করে রাখা 5 শতাধিক বোতলে চাষ করা হয়েছে সুগন্ধি কালোজিরা ধান। প্রতিষ্ঠানের মালি আনোয়ার হোসেন জানান, ফেলে দেয়া তেলের বোতল সংগ্রহ করে তাতে সুগন্ধি ধান চাষের পরিকল্পনা করেন তিনি। অনুমতি নেন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে। জানান, এমন পদ্ধতিতে ধান চাষ করলে মাটিতে চাষ করা ধানের চেয়েও উৎপাদন বেশি হবে, আর এতে ছাদেরও কোনো ক্ষতি হবে না। যেটা আমার এই বাগানে দেখতে পারতেছেন যে আমার এই ছাদে যে কত সুন্দর ছড়া, কত বড় বড় ছড়া কাটাইছে, যেটা আসলে মাটিতেও কল্পনা করা যায় না। এমন উদ্যোগে স্বাগত জানিয়ে আনোয়ার হোসেনকে সাহায্য করছেন তার সহকর্মীরা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হচ্ছে সহযোগিতাও। এটা পরীক্ষামূলকভাবে যে আমাদের ছাদে কি জাতীয় ধান আসলে হয় কিনা, এবং সুন্দর একটি আসলে ওনাদের উদ্যোগ, আমি এই উদ্যোগকে ওনাদের স্বাগত জানাই। প্রতিষ্ঠানের পরিচালক বলছেন, চারপাশে গাছ লাগালে পরিবেশের সঙ্গে মনও ভালো থাকে। ছাদে ধান চাষের পুরো কৃতিত্ব দেন মালি আনোয়ারকে। পুরো কৃতিত্বটাই আসলে ওকে দেওয়া যায়, এই পুরো পরিশ্রমটাই সে করছে। এটাই তো আমাদের এই কাজ শেষ হলে আমরা বাগানটা আবার ইনশাল্লাহ সুন্দর করে ফেলবো। কৃষি বিভাগ বলছে, ছাদে সবজি ও ফল চাষের সাথে ধান চাষ নতুন সংযোজন। এমন ব্যতিক্রমী কাজে সর্বাত্মক সহযোগিতাও দেবে তারা। এবার পরীক্ষামূলক চাষে 50 কেজি ধান উৎপাদনের আশা মালি আনোয়ার হোসেনের। আগামীতে আরও বড় পরিসরে ধান চাষের আশা করছেন তিনি। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। রাজশাহীতে জনপ্রিয় হচ্ছে কমলা চাষ। প্রতি বিঘা জমিতে উৎপাদন হচ্ছে 3 টন কমলা। উৎপাদন ভালো হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় প্রতি বছরই বাড়ছে কমলা চাষ। কৃষকরা জানান, অস্ট্রেলিয়ান ও ভিয়েতনাম জাতের কমলার ফলন ভালো হচ্ছে। লেবু জাতীয় ফলের উৎপাদন বাড়াতে প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। মতিউর মর্তুজার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধামিলা ফুলবাড়ি গ্রামের কৃষক আলমগীর হোসেন 3 বছর আগে তিনি 200 গাছের কমলা বাগান করেছিলেন। এবছর প্রায় 2 বিঘা জমিতে কমলা চাষ করছেন। প্রচুর ফল এসেছে তার বাগানে। স্বল্প খরচে ভালো দাম পাচ্ছেন বলে জানান আলমগীর হোসেন। আমাদের কাছে আরেকটা জাত আছে, সেটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামটা বড় আর অস্ট্রেলিয়ানটা ছোট, দুইটাই আমাদেরকে মিষ্টি বলে দিয়েছে। তো আমরা ভিয়েতনামটা গত বছর পেয়েছিলাম, তো কিছু টেস্ট করছি, তো অনেক স্বাদ সুন্দর আছে। এবং আমরা বাইরের যে কমলাগুলো আসে, এই কমলার মতোই একবার সেম কোষ আছে এবং খাইতে অনেক সুস্বাদু। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই চাষ করছেন কমলা। গত 4 বছর থেকে লাগালছি, এবারই ফল আসছে, ইনশাআল্লাহ খাইতে মোটামুটি সুন্দর। আমাদের দিকে কমলা হচ্ছে, খুব ভালো ফলন দিচ্ছে। কৃষি বিভাগ জানায় 2014 সাল থেকে রাজশাহীতে কমলা চাষ হচ্ছে। পরীক্ষামূলক চাষে সফলতা আসায় এখন বাণিজ্যিকভাবে উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। 2014 সাল থেকে আমরা মালটার পরীক্ষামূলকভাবে এই সমতল এলাকায়, আমরা তো জানি আসলে কমলা পাহাড়ি এলাকায় হয়, সিলেট অঞ্চলে ওইদিকে হয়, কিন্তু এই উত্তরবঙ্গেও যে হয় এটা পরীক্ষামূলকভাবে করলাম। আল্লাহর রহমতে আমরা কিন্তু সাকসেস হয়েছি। এবছর রাজশাহী জেলায় 19.80 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 311 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 দেশের সংবাদ। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।